তার মানে আমরা দেখলাম কি দেখলাম যে আপনার আপনার হচ্ছে সকল ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। সকল ক্ষেত্রে আদালত ইনজাংশন গ্রান্ট করবে না। সে ক্ষেত্রগুলো কি কি? 11টা ক্ষেত্র সেকশন 56 এ বলা আছে। ওকে, এবার আসি নেগেটিভ ইনজাংশন আদালত গ্রান্ট করবে না। ধারা 57 কিন্তু প্রিলি রিটেন ভাইবা, বিশেষ করে রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। সেকশন 57 এখানে যেটা বলছে, ইনজাংশন টু পারফর্ম নেগেটিভ এগ্রিমেন্ট, ইনজাংশন টু পারফর্ম নেগেটিভ এগ্রিমেন্ট অর্থাৎ হচ্ছে নেতিবাচক চুক্তি পালনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা। বিষয়টা কিরকম? আপনার বিষয়টা হচ্ছে এরকম যে বিষয়টা একটু বোঝা একটু কঠিন। ধরেন আমি আপনার সাথে চুক্তিবদ্ধ যে আমি আপনার স্টেজে গান গাবো। কত তারিখে? নভেম্বর মাসের 15 তারিখে। তাহলে আমি আপনার সাথে কন্ট্রাক্টেড, চুক্তিবদ্ধ যে আমি আপনার স্টেজে গান গাবো নভেম্বর মাসের 15 তারিখে। ওকে, আমি চুক্তি করলাম কবে? 10ই অক্টোবর। আমরা দুজন মিলে চুক্তি করলাম কবে? 10 অক্টোবর। আপনি 11 অক্টোবর আদালতে গেলেন। আদালতে গিয়ে বললেন যে স্যার, আদালতে গিয়ে বললেন স্যার, সে যেন চুক্তির দিন থেকে শুরু করে নভেম্বরের 15 তারিখ বিকাল 3টার পর্যন্ত অন্য কোনো জায়গায় গান গাইতে না পারে। আমি কিন্তু চুক্তিবদ্ধ ছিলাম আপনার সাথে, আপনার স্টেজে নভেম্বরের 15 তারিখের বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত গান গাবো। তাহলে আপনি আদালতের কাছে কি নিষেধাজ্ঞা চাইছেন? যে আমি যেন চুক্তির সময় থেকে শুরু করে যেদিন চুক্তি অনুযায়ী কাজটা হবে সেদিন পর্যন্ত আমি অন্য কোথাও যেন গান গাইতে না পারি। অন্য কোথাও যেন গান গাইতে না পারি। সিম্পল। আমরা ধরেন ডাক্তারের কাছে রোগ রোগ দেখাতে গেলাম। তো ডাক্তারের কাছে চুপ থাকি কত মিনিট? 2 থেকে 3 মিনিট, যতক্ষণ সে পেশেন্ট দেখি। আর ডাক্তার যদি কয় যে আপনি এখন থেকে 6 মাস চুপ থাকবেন, ঠিক এরকম ভাবে যে 6 মাস পরে আপনি যখন আমাকে দেখাইতে আসবেন তখন পর্যন্ত। ডাক্তারকে এটা বলতে পারে? সেটা যদি রোগের স্বার্থে হয় তাহলে অন্য হিসাব। এখন আমি হচ্ছি প্রফেশনাল সিঙ্গার, আমি গান গাই, আমি ছবি আঁকি। আমি আপনার বাসায় গিয়ে ছবি এঁকে দিয়ে আসবো। আজকে চুক্তি করলাম 2022 সালের 1 জানুয়ারি আমি আপনার বাসায় গিয়ে আপনার একটা ছবি এঁকে দিয়ে আসবো।
আপনি বলতেছেন আমার ছবি যেদিন আঁকা শেষ হবে, যেদিন আঁকবেন সেদিন পর্যন্ত আপনি অন্য কোথাও ছবি আঁকতে পারবেন না, মানে তার কার্যক্রমকে আপনি বন্ধ করে দিতেছেন। এবার আসি, যেই সময়ের জন্য চুক্তি করা হবে সেই সময় ব্যতীত নিষেধাজ্ঞা মঞ্জুর হবে না। সেই সময় ব্যতীত নিষেধাজ্ঞা দেওয়া যাবে না, এবং সেই সময় যে নিষেধাজ্ঞা সেটার নাম হচ্ছে নেগেটিভ ইনজাংশন, নেতিবাচক নিষেধাজ্ঞা। আদালত নেগেটিভ ইনজাংশন দিবে না, কারণ গান গাওয়ার চুক্তির মধ্য দিয়ে তো আপনি তার 30টা দিন যদি কিনে নেন তাহলে কিনে নিলেন, কিন্তু আপনি তো কিনে নেন নাই, আপনি জাস্ট তার 2 ঘন্টা 5 ঘন্টা কিনে নিয়েছেন, আপনি জাস্ট 5 ঘন্টার জন্য চুক্তি করছেন, জাস্ট 5 ঘন্টার জন্য সে অন্য কোথাও গান গাইতে না পারে তার নিষেধাজ্ঞা আপনি চাইতে পারেন, এবং আদালত সেখানে নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। কিন্তু আদালত ওই জায়গাতে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না যখন চুক্তি অনুযায়ী কাজ হওয়ার কথা না। আদালত ওই জায়গাতে নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না যখন চুক্তি অনুযায়ী কাজ হওয়ার কথা না। সিঙ্গার গায়ক তার স্বাভাবিক নিয়মে দিন যাপন করবে, সে বিভিন্ন জায়গায় গান গাবে। প্রশ্ন হচ্ছে আপনার স্টেজে যে 5 ঘন্টার জন্য চুক্তিবদ্ধ সেই 5 ঘন্টা ঠিক 5 ঘন্টায় যেন আপনার স্টেজে থাকে, এটা থেকে বিরত রাখার জন্য আদালত 5 ঘন্টা ধরে স্টেজে থাকে, সেজন্য অন্য কোথাও না যাইতে পারে, এটার জন্য আদালত কি করতে পারে? এটার জন্য আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। অন্য কোনো সময়ের জন্য করবে? দাদা তাহলে আমরা একটা সহজ ভাষায় বলতে পারি যে বেআইনি ভাবে অন্যের ব্যক্তিগত কার্যক্রমে চুক্তি বহির্ভূত কোনো কাজে বাধা দেওয়া, এটাই তো? গুড। চুক্তি বহির্ভূত কোনো কাজে নিষেধাজ্ঞা আদালত মঞ্জুর করবে না। এটা হচ্ছে 57 ধারা। তাহলে আমরা তামাদিয়ান এবং এসআর অ্যাক্ট আমাদের শেষ। এসআর অ্যাক্টের ফার্স্ট টু লাস্ট একটু পড়ি। এসআর অ্যাক্টের 5 ধারাতে কি ছিল, যে কয়ভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়, বা এসআর অ্যাক্টের অধীনে একজন ব্যক্তি একজন ভুক্তভোগী কয়ভাবে সুনির্দিষ্ট প্রতিকার পেতে পারে। 8 এবং 9তে দেখছিলাম স্থাবর সম্পত্তি থেকে বেদখল হলে, শুধু বেদখল হলে, মালিকানা সহ বেদখল হলে কি অবস্থার সৃষ্টি হবে, কত বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে, আমাকে কি কি প্রমাণ করতে হবে। 12 ধারাতে আমরা দেখছিলাম কোন কোন চুক্তিকে আদালত এনফোর্স করবে, কোন কোন চুক্তিকে আদালত এনফোর্স করবে না, সেটা আমরা দেখছিলাম 21 ধারাতে। 21-এর ক ধারা আছে মোস্ট ইম্পর্টেন্ট ফর রিটেন, লিখিতের জন্য খুব ইম্পর্টেন্ট 21-এর ক। সেখানে 2005 সালের 1 জুলাই থেকে 2005 সালের 1 জুলাই থেকে কি করছে ভাই, কি করছে, বিক্রয় চুক্তিকে রেজিস্ট্রেশন করতে হবে, এটাকে বাধ্যতামূলক করে দিচ্ছে। এন্ড এ কন্ট্রাক্ট সেল মাস্ট বি ইন রাইটিং, একটা বিক্রয় চুক্তি অবশ্যই লিখিত হতে হবে। 22-এ দেখছিলাম যে আদালতের বিবেচনামূলক ক্ষমতা আছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদানে, এ ডিক্রি ফর স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। সেখানে আমরা দেখছিলাম আদালতের ডিসক্রিশনারি পাওয়ার, আদালতের বিবেচনামূলক ক্ষমতা আন্ডার লিমিটেশন, সীমাবদ্ধতায় থাকবে। 23-এ আমরা দেখছিলাম কোন কোন ব্যক্তির পক্ষে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যাবে। 24-এ দেখছিলাম যে আমার কোন ব্যক্তিগত সমস্যার কারণে আমি সুনির্দিষ্ট প্রতিকার পাবো না, পার্সোনাল বার্স টু গেট রিলিফ, টু গেট এ স্পেসিফিক রিলিফ, অর্থাৎ প্রতিকারের ক্ষেত্রে আমার ব্যক্তিগত প্রতিবন্ধকতা কি। তারপর আমরা 19 ধারা 19 কিন্তু খুব ইম্পর্টেন্ট। 19 আমরা দেখছিলাম যে স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট, এই আদেশের পরিবর্তে আদালত কি করতে পারে, ক্ষতিপূরণের আদেশ দিতে পারে, অথবা
সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশের পাশাপাশি বা অতিরিক্ত হিসেবে আদালত কি করতে পারে? ক্ষতিপূরণের আদেশ দিতে পারে। সেকশন 29 আমরা দেখছিলাম, সেকশন 29 29 আমরা দেখছিলাম যে সেকশন 29 আমরা দেখছিলাম যে ধরেন আপনি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করছেন, আদালত সেটা খারিজ করে দিয়েছে, পরবর্তীতে একই কারণে আপনি ক্ষতিপূরণ সে মামলা দায়ের করতে পারবেন না। ওকে, তারপর 31 দেখছি দলিল সংশোধনের আদেশ কেন দিবে, কত সময়ের মধ্যে। দাদা হ্যাঁ, দাদা 19-এর পরে কি 29? 19-এর পরে 29। হ্যাঁ, তারপর ধন্যবাদ দাদা। হচ্ছে যে আপনার 27 তো পড়াইছেন। 31 দেখছি। হ্যাঁ, 27 আছে। 27 আছে, বিপক্ষে। 28 আছে। আচ্ছা, 28 আছে। 31 আমরা দেখছিলাম রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, দলিল সংশোধন কোন কোন গ্রাউন্ডে হতে পারে, কত সময়ের মধ্যে আমরা দলিল সংশোধনের মামলা দায়ের করব, এবং রেকটিফাইড ইনস্ট্রুমেন্ট মে বি এনফোর্সেবল বাই দ্য কোর্ট, মানে সংশোধিত দলিলটা আদালতের মাধ্যমে সুনির্দিষ্টভাবে কার্যকর হবে, এটা বলছে সেকশন 34, এটা বলছে ধারা 34। ওকে, 35 আমরা দেখছিলাম রিসিশন অফ কন্ট্রাক্ট, চুক্তি রদ। 35 আমরা দেখছিলাম রিসিশন অফ কন্ট্রাক্ট, চুক্তি রদ। কি কি কারণে চুক্তি রদ হয় সেটা দেখছিলাম। এখানকার 37 এবং 38 ধারা খুব ইম্পর্টেন্ট। 37 ধারাতে বলছে আপনি যখন সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করছেন, তখন আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ না দিয়ে, আপনি যখন সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করছেন, তখন আপনি বলছেন আপনি যদি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ না দেন, তাহলে আপনি অল্টারনেটিভলি বিকল্পভাবে এই চুক্তিটাকে রদ করে দিন। আপনি চুক্তি রদের মামলা দায়ের করছেন, আদালত এটার পাশাপাশি চুক্তি রদও করছে। A contract has been rescinded by the court and also compensation গ্রান্ট করছে, মানে একই সাথে চুক্তিটাকে রদ করে দিয়েছে এবং ক্ষতিপূরণ মঞ্জুর করছে। এটা হচ্ছে ধারা 38। 39 আমরা দেখছিলাম ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, দলিল বাতিল। এরপরও তো আমরা দেখলাম রিসিভার 44, 42-এ দেখলাম যে ডিক্লারেশন শুট, 43-এ দেখলাম যে ইফেক্ট অফ ডিক্লারেশন, তারপরে 52 থেকে 57 আমরা এই পর্যন্ত দেখলাম। এখন আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পড়ার সময় মনে থাকে না, পড়ার সময় মনে থাকে না। আমরা আগামী মাসের 20 তারিখের পর থেকে আমরা রেগুলার পরীক্ষা দিব। ওকে, পড়া কিভাবে মনে রাখবো? দাদা পড়ার সময় মনে থাকে, 1 ঘন্টা পরে ভুলে যায়। বাজার থেকে আমরা যে কোনো 2টা গাইড কিনবো, যে কোনো 2টা গাইড বই কিনবো। কোন লেখক কারটা ভালো মন্দ না, যে কোনো 2টা গাইড প্রিলির জন্য কিনলাম, এবং সাথে যে মেইন আইনের বই আছে না, যেখানে ধারাটা একটা হুবহু লেখা থাকে, সেটার একটা বই কিনবো। যদি ইংলিশে পড়তে চান ইংলিশ কিনবেন, বাংলায় পড়তে চান বাংলায় কিনবেন, অথবা ইংলিশ পড়ে বাংলায় পড়ে ইংলিশ পড়ার পরে বাংলায় অর্থ সহ পড়তে চান সেটা কিনবেন। আচ্ছা, কিনলেন, পড়বেন কিভাবে? মনে করেন আমরা ধারা 5-এ গেলাম, ধারা 5টা ওই মেইন আইন থেকে একবার রিডিং পড়ব, সেটা বুঝার আমরা ট্রাই করব না, যে সেকশন 5-এ কি বলছে সেটা মেইন আইনের বই দেখে আমরা পড়ার চেষ্টাই করব না, জাস্ট একবার রিডিং পড়ে যাব। এরপরে আমি যে 2টা গাইড কিনছি, এই 2টা গাইড থেকে যে কোনো একটা গাইডকে আমি বস হিসাবে মানব, মানে যেই গাইডটা থেকে আমি বিস্তারিত পড়ব। তারপর ধারা 5-এর উপর একটা গাইডে চলে গেলাম, গাইড থেকে ধারা 5-এর উপরে যা যা আছে পড়লাম, পড়ার পরে আমি ওই 2 নাম্বার গাইডটা চলে গেলাম,
2 নম্বর গাইডে গিয়ে দেখবো ধারা 5-এর উপরে আবার কি কি আছে। এটা পড়ার পরে আবার মেইন আইনের ধারাতে চলে যাব। এখানে হিসাবটা দেখেন, আমি যদি ডিটারমাইন্ড হই যে না আমি একটা সেকশনের উপরে 3টা বই পড়ব, তাহলে প্রথম ধাপে পড়লাম ধারা 5, দ্বিতীয় ধাপে গাইড থেকে পড়লাম ধারা 5, তৃতীয় ধাপে আরেকটা গাইড থেকে পড়লাম ধারা 5। তার মানে আমার ইন্টেনশন যদি থাকে আমি একটা গাইড তো শেষ করছি, আমাকে আরেকটা গাইড শেষ করতে হবে। তাহলে ওই দ্বিতীয় নম্বর গাইড পড়ার মধ্য দিয়ে আপনার পড়াটা রিভাইজ হয়ে যাচ্ছে এবং আপনার মধ্যে কনফিডেন্সটা গ্রো, বই তিনটার নাম কি? এবং আপনার মধ্যে কনফিডেন্সটা গ্রো করতেছে যে না আমি তো একটা সেকশনের উপরে 3টা বই পড়ছি। জাস্ট কনফিডেন্স। যে কোনো মানে একটা হচ্ছে মেইন আইনের বই যেখানে ধারা থাকবে, শুধু ধারা হুবহু বলে থাকবে যেটা সংসদ কর্তৃক পাশ হয়েছে, মেইন আইনের ধারা থাকবে, প্লাস বাজার থেকে যে কোনো 2টা গাইড বই, যে কোনো 2টা। যেহেতু আমি টাকা পয়সাও খাই না, যেহেতু আমি কোনো বইয়ের প্রচার চালাতে চাই না, সেহেতু আমি গাইডের নাম বলতে পারতেছি না। আপনার দাদা আপনি কি এই এমসিকিউর উপরে গাইড বের করছেন? বের করবো পরীক্ষার ঠিক 1 মাস বা 1.5 মাস আগে। আমি যে বইটা বের করবো ওটা পড়তে লাগবে 3-4 দিন, সবাই পাস হবে, ওটা পরের হিসাব। এখন আপাতত তো আমাকে যে কোনো 2টা গাইড সংগ্রহ করতে হবে, বাজারের যে কোনো 2টা গাইড আনবে। দাদা এখানে দাদা, যে পরীক্ষাটা ধারার উপরে যে বইটা যে সংশ্লিষ্ট কবে কাজ হতে করছে পারে? ওটা নাম, ওটা কি নাম? ধারার ওটা কি কোনো উপরে নির্দিষ্ট নাম আছে? না, ধারার উপরে অনেক বই আছে, লেখকরা তাদের নামটা খালি বসায় দেয়। ধারার উপরে মূলত বই হয় না, ধারার উপরে কোনো লেখকের বই হয় না। আপনি বাজারে চাইলে এই যে দেখেন এখানে এটা সরকারি বই, ধারার বই হলো সরকারি বই। এখানে আমাদের রাইটাররা কি করেন, শুধু নামটা বসায় দেয় তার, কিন্তু এই বইয়ের এক অক্ষরে চেঞ্জ করার ক্ষমতা কারো নাই, কারণ এটা সংসদ কর্তৃক পাশ করা। তো বাজারে পড়লেই হবে ধারার বই। দাদা আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ দাদা হ্যাঁ প্রশ্নটা হচ্ছে এই 56 ধারায় আপনি বললেন না দেওয়ানি আদালতে গিয়ে আমি ফৌজদারি এর জন্য কোনো প্রতিকার চাইতে পারি না, সেক্ষেত্রে তখন আমার নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান হয়ে যাবে। তাহলে আমরা ফৌজদারির ক্ষেত্রে যখন চাই তখন ফৌজদারির ক্ষেত্রে তো আমরা স্থাবর সম্পত্তির জন্য মানে বলি না 145 ধারা 146 ধারা ওগুলোতে স্থাবর সম্পত্তির জন্যই আমরা আবেদন করে থাকি। তাহলে দাদা আমার কথা এখন বলেন রিম্পা দিদি, এখন বলেন। এখন বলেন। দাদা আমার 2টা প্রশ্ন আছে। আচ্ছা দাঁড়ান, ওই আমি দিদিটা বলি শুনে নেই, দিদিটা শুনে নেই, দাঁড়ান। দিদি দিদি লাইনে নাই দাদা, দিদি তো হারায় গেছে। আচ্ছা বলেন দাদা, উনি বলেন। আসুক স্যার দাদা আমি আছি আপনি আমাকে মিউট করে দিয়েছিলেন। না ওই যে শব্দ ছিল তো এই কারণে। হ্যাঁ বলেন তো। দাদা আমি বলতে যাচ্ছি 56 ধারা অনুসারে ওই যে বললেন না দেওয়ানি আদালতে গিয়ে আমি ফৌজদারি বিষয়ে কোনো কথা বলতে পারি না। দাদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 তো কিন্তু আমরা ফৌজদারি আদালতে গিয়ে তো আমরা 145 146 ওগুলোতে স্থাবর সম্পত্তি সম্পর্কেই কথা, তাই না? তাহলে তখন কিভাবে বলি আমরা? আচ্ছা ওকে, সেটা করি। সেটা হচ্ছে 144 এবং 145, ঠিক না? সিআরপিসির আপনি যেটা বলছেন 145 হচ্ছে স্থাবর সম্পত্তি সম্পর্কিত কোন। না আমি আসতেছি, আমি প্রশ্নটা বুঝছি। সিআরপিসির কাহিনীটা কি? সিআরপিসির কাহিনীটা 145-এ যেটা বলছে, স্থাবর সম্পত্তিকে কেন্দ্র করে দাঙ্গা হাঙ্গামা মারামারি অশান্তি যেগুলো ফৌজদারির বিষয়, তাহলে সিভিল কোর্টকে মারামারি নিয়ে কাজ করে, সিভিল কোর্টকে অশান্তি নিয়ে কাজ করে,
সিভিল কোড কি কারো উপর আক্রমণ নিয়ে কাজ করে? না। সিভিল কোড কি গণশান্তি বিঘ্ন ঘটে এরকম কোনো কাজ করে? সিভিল মামলাগুলো এরকম হয় না। 145-এ যেটা হয়েছে যে ওখানে মারামারির মতো একটা ব্যবস্থা আছে, একটা আশঙ্কা আছে, আতঙ্কের একটা জায়গা সৃষ্টি হয় 145-তে। তাহলে 145-এর বিষয়বস্তু কিন্তু স্থাবর সম্পত্তি সরাসরি বলতে পারবে না। স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধ। কোন বিরোধ? পেনাল কোডে যেই ধরনের অফেন্স হয় সেই ধরনের বিরোধ। তাহলে সেটাকে আপনাকে সিআরপিসির অধীনেই চাইতে হবে। আর এখানে গিয়ে বলছে যে আমি সিপিসি থেকে, মানে আমি সিপিসির মধ্যে থেকে দেওয়ানিতে থেকে ওই ক্রিমিনাল প্রসিডিংস বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা চাইতে পারবো না। ক্রিমিনাল প্রসিডিংস বন্ধ করার জন্য আমি নিষেধাজ্ঞা চাইতে না, আমি তো চাইতেই পারবো, আমি তো যা খুশি তাই চাইতে পারবো, আদালত সেটাকে বন্ধ করতে পারবে না। ক্রিমিনাল ম্যাটারে ক্রিমিনাল ওয়েতে চাইতে হবে। আপনি যে 145 বলতেছেন, 145 কে সিপিসির বিষয়বস্তু না। 145-এর নেচারটা, প্রকৃতিটা সিপিসির মতো না। সিপিসি যে বিষয় নিয়ে কথা বলে সেই বিষয় 145-এর বিষয়বস্তু না। 145-এ দাঙ্গা হাঙ্গামা অশান্তি আছে, মারামারির আশঙ্কা আছে, সেখানে পাবলিক পিস ব্রিজ হয়। রিম্পাদি ক্লিয়ার? হ্যাঁ দাদা ক্লিয়ার, দাদা হ্যাঁ, বুঝতে দাদা। পারছি এখন। আলামিন ভাই, দাদা, হ্যাঁ। হ্যাঁ, সুনির্দিষ্ট প্রতিকার আইন আর তামাদি আইন দুইটা বই আমরা পড়ছি। এখন তামাদি আইনে তফসিলি যেটা আর তফসিলি অনুচ্ছেদ 183 ওই দুইটাই কিন্তু হয়তো জানি না আপনি পড়াইছেন কিনা, কিন্তু এই দুইটা হয়তো পড়ি নাই মনে হয়। লাগবে তো, লাগবে তামাদি আইনে লাগবে লাগবে। তামাদি আইনে একটি আর তফসিল অনুচ্ছেদ 183 এই দুইটা পড়বো আমরা, অপশন। হ্যাঁ পড়বো, আমরা পড়বো। আচ্ছা, আমরা ডিগ্রি জারি যখন পড়বো সিপিসি, তখন আমাদের অটোমেটিক্যালি চলে আসবে। তখন ওই তফসিল 1 আর তফসিল অনুচ্ছেদ 183 ওইগুলো পড়বো পরে। না না, তফসিলে যে অনুচ্ছেদ গুলো আছে, সাপোজ আমরা কিছু অনুচ্ছেদ তো পড়ে ফেলছি, যেমন আমাদের 8 ধারার সাথে কত অনুচ্ছেদ যায়? 142। 9 ধারার সাথে কত অনুচ্ছেদ যায়? 3। তারপরে আপনার ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, দলিল বাতিলের সাথে কোন অনুচ্ছেদ যায়? 91। হিসাবটা ওইটাই মানে এমনি সরাসরি বুঝছি, না না কিন্তু না 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 সরাসরি না পড়ার না নাই। না না না, আমরা তো মুখস্থ করব না। মুখস্থ করতে গেলে তো প্রবলেম হবে। আমরা যখন সিপিসি তে যাব, সিপিসি থেকে দেখবো কি যে ডিগ্রি রদের জন্য মামলা করতে হয় 30 দিনের মধ্যে, আবেদন করতে হয়। এই ডিগ্রি রদ কোথায় আছে সেটা আমরা দেখবো 164 এ, অনুচ্ছেদ 160। তো এরকম ভাবে আমাদের ওই অনুচ্ছেদ গুলো শেষ হয়ে যাবে। অনুচ্ছেদ গুলো আমাদেরকে আলাদা ভাবে পড়ার দরকার নেই। মানে আমাদের এসআর একটা, সিপিসির ভিতরেই তো হয়ে যাইব। হ্যাঁ সিপিসি এবং এসআর একটু হয়ে যাবে। আচ্ছা, আর আমাদের ক্লাস কি মানে আপনি বলতেছেন আর কিছুদিন পরে থেকে হয়তো রেগুলার হবে নাকি? রেগুলার তো হচ্ছে, রবিবার মঙ্গলবার রেগুলার হবে। না, ইদানিং তো একটু মাঝখানে হয়তো আপনার একটু সমস্যার কারণে হয়তো গ্যাপ গেছে। মাঝখানে তো আমার পরীক্ষা টরীক্ষা গেছে, নাহলে কি আর অ্যাডভোকেট হইতে পারতাম? ভাইবাটা এবার দিচ্ছি। আচ্ছা, মামলা পাঠামনে। আচ্ছা, দাদা আপনার ওই যে আমরা- ধারার যে বইটার কথা বললেন, হুম। ওই আমাদের ধারার কি- বইটা, সরি, হ্যাঁ ধারার বই, আমাদের ধারার যে এই বইটা পরীক্ষার্থী- দেখাইলেন আর কি, আপনার ওইখানে আছে? ওটা পাঠাইতে পারবেন? না আমার কাছে সব ইংলিশের বই বস, বাংলা ইংলিশেরটাই হোক, সমস্যা কি? ইংলিশেরটা তো ওই যে এটা তো নীলক্ষেত চাইলেই হবে। আপনি ইংলিশেরটা দিয়ে কি করবেন? ইংলিশ ইংলিশেরটাও দরকার আমার। ইংলিশ বাংলা একসাথে কিনেন। ইংলিশ বাংলা একসাথে অনেক গাইড আছে বাজারে। ইংলিশ বাংলা একসাথেই কেনা আছে, কিন্তু ওই যে আইনের হাতে খড়িতেও এর ভিতরেও আছে। আচ্ছা, আপনি না বললেন শুধু ধারার বই আর কি? হ্যাঁ শুধু ধারার বই কিনবেন, বাংলা ইংলিশ শুধু ধারার বই। আমার কাছে দুইটা আছে, একটা আনসার আলী স্যারের আর একটা ওয়াজেদে মাহমুদ। আর ওগুলা তো ধারার বই না, তো ওগুলা ওগুলা তো গাইড বই। এটা তো ধারার না, এটা গাইড। আর আপনার ধারার যে বইটার কথা বলতেছি আর কি। বাজারে বললেই হবে যে
এসআর অ্যাক্ট, সিপিসি, আমাদের সিআরপিসি। ফর্ম ফিল আপ কি দাদা পাওয়া এই যায়। মাসের মধ্যে হইতে পারে? না, দেরি আছে, ফেব্রুয়ারির দাদা, পরে, ফেব্রুয়ারির দাদা, পরে। ফর্ম ফিল আপ দাদা ইয়ার দাদা বললে দাদা আইনের দাদা, প্র্যাকটিক্যাল কি হবে না? প্রশ্ন ছিল দাদা দাদা। দাদা আইনের আমাদের নাকি- পরবর্তীতে লিমিটেশন আমার দাদা, প্রশ্ন যে রেসার একটার ফর্ম উপরে ফিল আপটা একটা পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা হবে 100 মার্কের। হ্যাঁ না, লিমিটেশন এবং এসআর অ্যাক্টের উপরে। দাদা একটা কথা বলবো, হ্যাঁ, বলতেছি আপনি তো বললেন যে পরীক্ষার 1 মাস আগে আপনার সাজেশনটা দিয়ে দিবেন, মানে যদি আমাদের কোর্সটা আগেই শেষ হয়ে যায় পরীক্ষা হওয়ার, তাহলে ওই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও দিয়ে দিব, কি কর না কর। আমি জি জি, না সেটি কনফার্ম হলাম। আমি পরীক্ষার আগে এমনিতেও 15-20 দিন ক্লাস দিব। জি জি, মানে থ্যাংক যারা ইউ। যারা নেটের সাথে কানেক্টেড থাকবে তারা তো ক্লাসগুলো করতেই পারবে। জি আপনি কি ওই মঙ্গলবারে ক্লাসটা নেবেন? হ্যাঁ, মঙ্গলবারে ক্লাস হবে। আচ্ছা, আমাদের তাহলে তামাদিয়ান এবং হচ্ছে এসআর অ্যাক্ট, দুইটা আইন মোটামুটি শেষ হইলো। আমরা অন্য কোনো আইনে গেলাম না। তাহলে আমরা মঙ্গলবার থেকে অন্য আইন পড়বো, সাক্ষ্য আইন পড়বো। তাহলে এই দুইটা আইন আপনারা রিভাইজ করতে থাকেন। আমি যদি কোশ্চেন রেডি করে ফেলতে পারি তাহলে কোশ্চেন দিয়ে দিব, একটা পরীক্ষা হবে। আর যদি না পারি তাহলে মৌখিক ভাবে যতটুকু সম্ভব। আমাদের অনুচ্ছেদ গুলো একটু একদিন দাদা আমি সিআরপিসির 337 ধারা থেকে পাইছিলাম, কিন্তু এর আগে দিয়ে কি আলোচনা করছিলেন এগুলো তো আমি পাইনি। দাদা ওই সিআরপিসি না, টপিক, দাদা, সিআরপিসি ক্লাস, এটা অন্য ব্যাচে, আচ্ছা জি, অন্য থ্যাংক ব্যাচে। ইউ দাদা। জি দাদা, সিআরপিসি তো ক্লাস হয় নাই। না না না, আমাদের লিমিটেশন আর হচ্ছে এসআর অ্যাক্ট হইছে, লিমিটেশন আর হচ্ছে এসআর অ্যাক্ট। দাদা তামাদের যে অনুচ্ছেদ গুলি আছে ওইগুলো একদিন ক্লাস নিলে ভালো হতো না? না না, অনুচ্ছেদ তো আমরা মুখস্থ করব না আপু। অনুচ্ছেদ হচ্ছে আমরা এসআর অ্যাক্ট পড়ার সময় যে অনুচ্ছেদ গুলো পড়ছি সেই অনুচ্ছেদ গুলো ওখান থেকে পড়ে ফেলবেন, 1। 2 নাম্বার হচ্ছে সিপিসি পড়ার সময় আমরা কিছু অনুচ্ছেদ পড়বো, সেটা পড়ে ফেলবেন। হ্যাঁ। সিআরপিসি পড়ার সময় আমরা কিছু অনুচ্ছেদ পড়বো, সেটা পড়ে ফেলবেন, তাইলে হয়ে যাবে, আমাদের এক্সট্রা লাগবে না। ঠিক আছে দাদা। দাদা একটু প্রশ্ন ছিল, আমরা তো লিমিটেশন এক্স এর ক্লাসগুলো পাইনি, পরে ভর্তি হয়েছিলাম, তাহলে আমরা কি এই ক্লাসগুলা রিপিট হবে, বা রিপিট হবে, কোনো রিপিট হবে। আমরা পড়লে আমরা যদি কোনো প্রশ্ন করি, মানে প্রশ্নটা পড়ার পরে কিছু প্রশ্ন থাকে, সেটা কি করতে পারবো দাদা? অবশ্যই করতে পারবেন, করেন। তাহলে ওই প্রশ্নগুলো আমি গুছিয়ে রেখে পরে অন্য একটা ক্লাসে আমি বলবো তাহলে। প্রশ্ন তো সবসময়। আরেকটা বিষয়, লিমিটেশন এক তো করেন নাই, ওই নতুন ব্যাচটা আমরা লিমিটেশন এক দিয়ে শুরু করব। আচ্ছা, আমি বলে দিব, তখন হচ্ছে ওই ব্যাচে জয়েন হবেন, ক্লাসগুলো করে নেবেন। ধন্যবাদ দাদা। তো ঠিক আছে, আজকের মতো তাহলে আমরা তামাদিয়ান এবং লিমিটেশন এক বাসায় পড়ি। মঙ্গলবার থেকে আমরা অন্য কোন আইন শুরু করব। হ্যাঁ, ঠিক আছে। আর একটা কথা ছিল, Thank you, স্থায়ী দাদা, thank you. অস্থায়ী হ্যাঁ, নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্যটা এটা কি আচ্ছা। ওই যে স্থায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা পার্থক্যটা? হ্যাঁ, এটা কি আপনার ওই যে 53 ধারার 54 ধারার ভিতরে পড়ে? না, স্থায়ী অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞাটা দিছে হচ্ছে 53 ধারায়। তো সংজ্ঞা থেকে আমাদেরকে পার্থক্যটা নির্ণয় করতে হবে। হ্যাঁ, এটা তো 54-53 মিলায়ে পড়তে হইব না? ডেফিনিশন 53 তে। হ্যাঁ, 54 তো হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর হবে। হ্যাঁ, মিলায় পড়া যায়, সমস্যা নাই। মিলায়ে পড়া যায় না, সেটাই। অনেক Thank you, দাদা। দাদা বলছে তো আপনারা শারদীয় শুভেচ্ছা, আপনার মঙ্গলবারে। আরেকটা কথা জি, স্যার। শোনেন, আরেকটা কথা, সেটা হচ্ছে ধরেন আজকে যে সেকশনগুলো আলোচনা হয়েছে, জাস্ট এই সেকশনগুলোর উপরে যত গবেষণা করা দরকার করেন, 2-3টা গাইড ফলো করেন। মানে এর অতিরিক্ত পড়ার আপনার দরকার নাই। মানে আমরা যতটুকু পড়বো আপনি ততটুকু বাসায় পড়ে প্রতিদিন শেষ করেন। বাট কিভাবে? ধরেন আমরা এসআর একটা আজকে 8-10টা ধারা পড়ছি, কিন্তু পিছনে যে ধারাগুলো আছে, পিছনের ধারাগুলো আপনি প্রতিনিয়ত পড়ে যাবেন। তামাদিয়ান শেষ মানে কি? শেষ না তো। তামাদিয়ানটা রিভিশন দিতে দিতে এসআর একটা আসবেন।
তামাদিয়ান এসআর একটা শেষ, তারপর আমরা অনলাইন ধরলে মানে পিছনের পড়াটা কন্টিনিউ ধরে রাখবে। ও, এটা ভালো হবে। কারণ তামাদিয়ান আচ্ছা, শেষ করে দাদা, ফেলছেন তার মানে যে দাদা- বাইরে গেছেন বিষয়টা এরকম না। হ্যাঁ দাদা একটা শর্ট প্রশ্ন, না না না, দাদা একটা শর্ট প্রশ্ন। ধরেন তামাদি আইনে 10 নম্বর সুনির্দিষ্ট প্রতিকার আইনে 10 নম্বর পড়াইছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে একটু শর্টে পড়াইছেন আপনি, তাই না? হ্যাঁ তো এই যে মার্ক কিন্তু 10 তা আমরা কি আসলে 10 পড়ছি নাকি না 5 করছি? কোথায়? আচ্ছা আমরা তামাদি আইন তামাদি আইনে আচ্ছা আচ্ছা আমি বুঝছি দাদা, বুঝছি আলহামদুলিল্লাহ বুঝছি, মার্কে 10 আমি বুঝছি। আপনার তামাদি আইন এবং হচ্ছে এসআরএফ থেকে আমরা যতটুকু পড়ছি আমরা 75 এর উপরে নাম্বার পাবো। 10 মার্কের যদি 20 মার্কের কোশ্চেন হয় সেখানে আমরা মোটামুটি ভাবে 15-এর উপরে মার্ক পাবো। ক্লিয়ার? যে ধারাগুলো পড়ছি যেভাবে পড়ছি এটা যদি বাসা কমপ্লিট করতে পারেন, এর বেশি আমাদের আর দরকার নাই। ইনশাআল্লাহ দাদা দোয়া রাখেন, দোয়া করেন। এবং এর বাইরে আপনি এই সেকশনগুলোর উপর আপনি গবেষণা চালাইতে পারেন, নো প্রবলেম, বাট এর বাইরে আপনার সেকশন পড়ার দরকার নাই, টোটালি দরকার নাই। আপনি যদি পারেন সেটা আপনার ব্যাপার, কিন্তু টোটালি দরকার নাই। এই যে কনফিডেন্টলি বলতেছি, রেকর্ডিং থাকতেছে, ঠিক না? সাহস না থাকলে তার বলা যায় না। তো টোটালি আপনার দরকার নেই। দাদা আপনি যেভাবে শর্ট করে পড়ছেন আমরা এটার বিস্তারিত পড়ে নেব। হ্যাঁ আপনারা বিস্তারিত পড়ে নেবেন। মানে বিষয়টা একটাই, জাস্ট আপনারা গাইড বই থেকে সহায়তা নিয়ে ভালোভাবে পড়ে নেবেন। তখন যদি বুঝতে প্রবলেম হয় তখন তো আমি আসি। আমি যদি কোশ্চেনের উত্তর না দিতে পারি তাহলে আগামীকাল দিব, আগামীকাল না পারলে 1 মাস সময় নিব, যে 1 মাস গবেষণা করে উত্তরটা দিচ্ছি, মানে উত্তর দেওয়া যাবে, সমস্যা নাই। একটা বই তৈরি করে তাহলে চেষ্টা করবেন দেওয়ার জন্য। একটা সাবজেক্টে 10 মার্ক থাকতে তাহলে আপনি বলতেছেন অন্তত আমরা 7 পাবো এই জায়গাটা। হ্যাঁ আমি ওই লেভেলটা পর্যন্ত পড়ানোর চেষ্টা করি, 70% থেকে 90%, এইটা মাথায় রেখে আমরা পড়ি। আমাদের প্রিপারেশন হবে সর্বোচ্চ 9, 10-এর মধ্যে 9 পাবো এরকম প্রিপারেশন হবে, কিন্তু সেখানে আমাদের লেভেলটা থাকবে 7-এর মতো। বুঝছেন? মানে আমরা 100% প্রিপারেশন, আর এটা তো আমি পছন্দ করি না 100% প্রিপারেশন। ঠিক আছে দাদা, ওইটা ঠিক আছে, কিন্তু দেখা যায় 10-এর মধ্যে যদি আমরা 7 করে থাকি তাহলে ওকে, আবার 10-এর মধ্যে তো 5 বা 6 পড়লে আবার রিস্ক হয়ে যায়। এই সেকশনগুলোর বাইরে কোশ্চেন আসবে না আলাইন ভাই, এই সেকশনগুলোর বাইরে কোশ্চেন আসবে না। এই সেকশনগুলোর মধ্যে থেকে এমন কোশ্চেন আসবে যেখান থেকে আপনার 80% মার্ক কমন পাবেন। না দাগাইতে পারলে কার দোষ? আপনার দোষ। ওইটা তো ছাত্র আমরা ভালো না, বুঝছেন? অত আমারটা বলি, আমি তো এত ছাত্র ভালো না যে আসলে 10-এর মধ্যে 7 পড়লে আপনি বলছেন না দাগাইতে পারলে তারা আমার দোষ না, আপনি বললেন। আসলে তো আমি ছাত্র ভালো না, যে ওই যে 10-এর মধ্যে মনে করেন 7 পড়তেছি, 7-এর মধ্যে কি পরে 5 টিকাইতে পারি কিনা, এটা হচ্ছে রিস্ক। না 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 ওইটা না, আমি 9 পর্যন্ত প্রিপারেশনের জায়গায় যাচ্ছি। আচ্ছা 9 পর্যন্ত প্রিপারেশনের জায়গায় যাচ্ছি। শুনেন, যারা হচ্ছে রিটেন পাস করে অ্যাডভোকেট হয়েছে তারা বলতে পারবে। আমরা তো এখন 9-6 পড়তেছি, আমরা যেটা পড়া বলে সেই পড়াটা এখনো পড়তেছি না। ওভারঅল আমরা আইডিয়া নিয়ে চলে যাচ্ছি। এই পড়াটাই সরাসরি দাদা সরাসরি কি পরীক্ষা দেওয়ার মতো কোনো সিচুয়েশন নাই? না, সরাসরি পড়ার মতো সিচুয়েশন আছে, পরীক্ষার ব্যবস্থা নাই। না আপনার ওই চেম্বারে যেখানে আর কি চেম্বার করছেন ওইখানে সরাসরি আপনি একা পড়তে পারবেন, অনেক পেমেন্ট, ওইটা আলোচনা না করাই ভালো। আচ্ছা, পেমেন্টের চিন্তা করতে গেলে কি আর অ্যাডভোকেট হওয়া যায়? না, ওই যে যখন হচ্ছে আপনাকে 2 লাখ টাকা বলবো তখন তো চিন্তা করবেন না।
তখন তো হার্ট অ্যাটাক করবো স্যার। যেমন যেমন গতকালকার না একটা কাহিনী বলি। এত হার্ড শোনেন, শোনেন, এত শোনেন, কঠিন না, গতকালকার কথা বলি। এত সহজও না আবার এত কঠিনও না। শোনেন, কঠিন গতকালকার না, কথা, ঠিক আছে। গতকালকার কথা বলি। আমাদের পড়া কিন্তু শেষ। 3টা লোক আসছে। হ্যাঁ জি দাদা। তো 3টা হ্যাঁ, লোকের মধ্যে বলেন। একজন আছে শরীয়তপুর থেকে। তো আপনার তাদের হচ্ছে অ্যাডভোকেট হওয়া লাগবেই। তো হাসতে হাসতে বলতেছে, দাদা কত দিতে হবে? চুক্তি অনুযায়ী কোর্স শেষ করে দেবো, ওকে। আমি বলছি লাখ 5 দেন। তারা বলছে না দাদা 3 লাখ টাকা দিই। আমি কি না 3 লাখ না আরো 50,000 বাড়া দেন। কয় না দাদা তাহলে 20,000 টাকা আপনার চা নাস্তা খাওয়ার জন্য দিব। 3,20,000 টাকা। সেখানে আমাকে শ্রম দিতে হবে মাত্র 2 থেকে 2.5 মাস। তো এখন এমন কিছু পাবলিক আছে যারা আমাকে কিনে নিয়ে যায়। এটা তো পার্সোনালি সবার পক্ষে সম্ভব হবে না। এই কারণে বললাম যে অ্যামাউন্টটা নাই বলি, ওখানে নাই যাই। দাদা সেখানে আপনি নিলেন না, আপনাকে কিনে নিয়ে